আগামী সপ্তাহে আসছে জুলাই ডিসেম্বরের মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও বাড়তে পারে নীতি সুধার। আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় পিছিয়ে দেশ, ব্যাংক, এনবিআর ও বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। মূল্যস্ফীতি কমাতে আবারও সংকোচনমূলক মুদ্রানীতির পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। পরিবর্তন আসছে নীতি সুধার, রেপোর মতো মৌলিক সুদ কাঠামোয়। যদিও বিদায়ী অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল 9.73%, মুদ্রানীতির সুফল পেতে আর্থিক খাত সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট ও নিয়ন্ত্রণহীন ব্যাংক খাত, এমন পরিস্থিতিতে জুলাই ডিসেম্বরের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.72% আর খাদ্যে 10.42 ভাগ। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসেই মূল্যস্ফীতি ছিল 9%-এর উপরে। মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যাংক নীতি সুধার বাড়ানো হলেও নিয়ন্ত্রণ করা যায়নি। চলতি অর্থবছর সংকোচনমূলক বাজেট ঘোষণা করে সরকার। আর্থিক নীতির সাথে সামঞ্জস্য রেখেই আগামী 6 মাসের জন্য মুদ্রানীতি দিবে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে ঋণের সুদহারের সাথে বাড়ানো হতে পারে নীতি সুদহার, রেপো, রিভার্স রেপোর হার। যে সমস্ত ব্যাংকে সমস্যা আছে, লিকুইডিটির সমস্যা আছে, ডিপোজিট কমে গেছে, তাদেরকে বলা উচিত যে আপনার ডিপোজিট বাড়ছেন, আপনার লোন বাড়াচ্ছেন কেন। সুতরাং তাদের লোন দেবার যে টার্গেট, সেটা আস্তে আস্তে কমাতে হবে। তবে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ এবং কৃষি, এগুলোতে হাত না দিয়ে এগুলি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেগুলো কিন্তু খুব ফলপ্রসূ হয় না। মুদ্রানীতি যেটা করবেন, ব্যাংকিং সেক্টরে যে দুরবস্থা, দুর্নীতি, খেলাপি ঋণ, এইগুলোর সম্বন্ধে ব্যবস্থা নিতে হবে। বাজেটে কিছুই নেই সম্পর্কে। বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি মে পর্যন্ত হয়েছে 10.35%। চলতি বাজেটে বিনিয়োগ জিডিপির অনুপাত 27.34%-এ উন্নীত করতে চায় সরকার। এই অবস্থায় দেশে কর্মসংস্থান বাড়াতে মুদ্রানীতিতে ঋণের সুদহার কমানো সহ কার্যকর উদ্যোগ নেয়ার দাবি ব্যবসায়ীদের। ইনভেস্টমেন্ট বাড়াতে হয়, তাহলে খানিকটা মূল্যস্ফীতি ক্রিয়েটেড হয়, সেটা পাবলিক ইনভেস্টমেন্ট বলেন অথবা প্রাইভেট ইনভেস্টমেন্ট বলেন। ওভারঅল ইনভেস্টমেন্টের জন্য একটা চাপ সৃষ্টি হয়েছে। এসিজেড এর বাইরে অন্য কোথাও আসলে প্রজেক্ট লোন দেওয়াটা থেকে ব্যাংকগুলোকে ডিসকারেজ করা হচ্ছে। মূল্যস্ফীতির হার 6%-এ নামিয়ে আনতে জানুয়ারিতে সতর্ক সংকুলানমুখী মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার পথে দেশ, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের প্রক্রিয়া এখনও স্বয়ংক্রিয় হয়নি। সোমবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত কর্মশালায় বক্তারা একথা বলেন। ডিজিটালাইজেশন নিশ্চিতে ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। পণ্য রপ্তানির ক্ষেত্রে নথি ডিজিটালাইজেশন করা গেলে একদিকে যেমন সময় বাঁচবে, অন্যদিকে অর্থ সাশ্রয় হবে। এতে দেশের ব্যবসায়ীদের 10 থেকে 12% খরচ কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি আয়োজিত এক কর্মশালায় ব্যবসায়ীরা বলেন, ডিজিটালাইজেশন প্রক্রিয়ার শুরু থেকেই ব্যবসায়ীরা সহযোগিতা করে যাচ্ছে। বিশ্ববাজারে নিজেদের টিকিয়ে থাকতে প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়ার তাগিদ তাদের। বিশ্ববাজারে ব্যবসা বাণিজ্যে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। দক্ষ জনবল তৈরির পাশাপাশি প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হবে। এ সময় অর্থ প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করছে সরকার। তবে বাণিজ্য কাঠামো ডিজিটালাইজেশন এখনও বেশ চ্যালেঞ্জের ব্যাপার বলে মনে করেন তিনি। কাগজবিহীন বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের যে ঘোষণা আছে, বাংলাদেশ সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এলডিসি উত্তরণের নানা সম্ভাবনা আন্তর্জাতিক বাণিজ্য কাজে লাগাতে ডিজিটালাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মশালায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, বাংলাদেশের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
4 দিনের সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:15টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি। চীনের স্থানীয় সময় বিকেল 6টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। আগামী 11 জুলাই পর্যন্ত সফরকালে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট, প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সফরে 20 থেকে 22টির মতো সমঝোতা স্মারক সই এবং কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার কথা রয়েছে। সফর শেষে 11 জুলাই দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর চীন সফর এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আমাদেরকে আরও জানাতে চীন থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ হোসেন রানা। রানা, এই যে প্রধানমন্ত্রীর সফরে শুরু হলো আজকে, তিনি পৌঁছেছেন স্থানীয় সময় সন্ধ্যা 6টায়। আজকে এবং আগামীকালকে আসলে কি কি কর্মসূচি থাকছে? এই সফরে বাংলাদেশের প্রাপ্তি আসলে কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আজকে স্থানীয় সময় 6টায় তিনি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চীনের বেইজিংয়ে তিনি পৌঁছেছেন এবং সেখানে চীনের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে সংবর্ধনা জানিয়েছেন এবং সেখান থেকে তিনি তার রাত্রি যাপন করবেন একটি হোটেলে। সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে উপস্থিত ছিলেন চীনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানিয়েছেন। মূল কর্মসূচি মূলত 10 এবং 10 তারিখ। তো আগামীকাল যে বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট হবে সেখানে 10টা তিনি প্রবেশ করবেন এবং সেখানে ভাষণ দিবেন। আর ইনভেস্টমেন্ট সামিটে মূলত বিভিন্ন আমাদের বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন কূটনৈতিক চীনের 1000-এর বেশি ব্যবসায়িক এবং বিনিয়োগকারীরা তারা কিন্তু উপস্থিত থাকবেন এবং কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এবং আমরা এখানে বাংলাদেশে যারা ব্যবসায়ী প্রতিনিধিরা এসেছেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলছেন এই যে দুই দেশের যে বিনিয়োগকারী আছে তাদের সঙ্গে যে একটি আলাপ আলোচনা হবে এবং এর মাধ্যমে যে চীনের যে বিনিয়োগকে আকৃষ্ট করা, এই সফরের মধ্য দিয়ে আসলে একটি সফলতা আসবে বলে আমাদের যে ব্যবসায়ী প্রতিনিধিরা আছেন তারা কিন্তু জানিয়েছেন। এবং আপনি জানেন যে চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিশাল একটি আগ্রহের জায়গা রয়েছে, বিশেষ করে আমাদের যে আইটি সেক্টরে, চামড়া সেক্টরে এবং অন্যান্য আমাদের যে জিআই পণ্যগুলি আছে সেখানে কিন্তু তাদের বিনিয়োগের একটা আগ্রহ আছে। সেই জায়গা থেকে কিন্তু আমাদের ব্যবসায়ীরা তাদেরকে অ্যাপ্রোচ করবেন যাতে আমাদের এই খাতগুলোতে তারা যাতে বিনিয়োগ করে, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেশন যে সেক্টরগুলো আছে সেখানে কিন্তু যদি বিনিয়োগ করা যায় আমাদের ব্যবসায়ীরা সেই লক্ষ্যে তাদের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা করবেন এবং বিভিন্ন এমইউ স্বাক্ষর হবে। আপনি জানেন যে চীন কিন্তু বাংলাদেশে বিশাল একটি অবকাঠামো খাতে কিন্তু বিনিয়োগ করে বিভিন্ন আইকনিক স্থাপনা কিন্তু তারা আমাদের এখানে তৈরি করেছেন অবকাঠামো খাতে। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু চীনের কিন্তু বেশ আগ্রহ আছে। আমরা বিশেষ করে যে পদ্মা রেল সেতু থেকে মাওয়া হয়ে বরিশাল হয়ে পায়রা গভীর সমুদ্র বন্দর পর্যন্ত কিন্তু একটা রেল লাইন সংযোগের কিন্তু এমওইউ স্বাক্ষর হবে এবং সেখানে কিন্তু চীনের আগ্রহ বেশ। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা বিস্তারিত হয়তো আরো জানবো সামনের দিনগুলোতে। টিসিবি জুলাই মাসের নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। সোমবার সকালে বনানীর করাইল টিএনটি কলোনি আনসার ক্যাম্প মাঠে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। সারা দেশের 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে দেয়া হচ্ছে চাল, মসুর ডাল ও ভোজ্য তেল। এ মাসেও তালিকা থেকে বাদ পড়েছে চিনি ও পেঁয়াজ। বাণিজ্য সচিব বলেন, এই মুহূর্তে পেঁয়াজ, আলু, চিনি মজুত না থাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে টিসিবির জন্য পেঁয়াজ, আলু আমদানির চেষ্টা চলছে। কিছু স্থায়ী দোকানের মাধ্যমে এ মাসে পণ্য বিক্রি করা হচ্ছে। এবার সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল ও 5 কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। দাম পড়বে প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা এবং প্রতি কেজি চাল 30 টাকা। নর্মালি চিনি, আলু, পেঁয়াজ এই 3টি এখানে যুক্ত করার বিভিন্নভাবে চেষ্টা করছি, কারণ আমাদের কয়েকটি পণ্যের কিছু দাম ওঠানামা করছে, সেটা আমরা মনিটর করছি। আমাদের যে বিভিন্ন মেকানিজম আছে, ভোক্তা অধিকার শুরু করে আমাদের মনিটরিং টিম আছে, সেটা বাজারে
পাইকারি বা বিভিন্ন আড়ত পর্যায়ে বা আমদানি পর্যায়ে রেগুলার খোঁজখবর মনিটর করছি। উদ্বোধনের 7 মাস পরও চালু করা যায়নি পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের ঢাকা মাওয়া অংশের 3টি রেল স্টেশন। সংশ্লিষ্টদের দাবি, জনবল সংকটের কারণে চালু করা যাচ্ছে না। চালু থাকা স্টেশনগুলো চলছে সীমিত পরিসরে। ফলে রেলওয়ের আওতায় এসেও ট্রেনে ভ্রমণ থেকে বঞ্চিত মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের অনেক যাত্রী। 2023 সালের 10 অক্টোবর পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে বছর 1 নভেম্বর ঢাকা খুলনা রুটে শুরু হয় বাণিজ্যিক ট্রেন চলাচল। এরপর ঢাকা ভাঙা রুটের 10টি স্টেশনের মধ্যে সীমিত পরিসরে কম জনবল দিয়ে চালু হয় মাওয়া, পদ্মা, শিবচর সহ 6টি। এখনও চালু করা যায়নি কেরানীগঞ্জ, নিমতলা ও শ্রীনগর স্টেশন। কিন্তু ট্রেনের কারণে অনেক যাত্রীর অসুবিধা হয়, যাতায়াত ঠিক মতন করতে পারে না। আইসা জায়গা স্টেশনও হয়েছে ঠিকই, কিন্তু আমরা এখনো ট্রেনে যাতায়াত করতে পারি না, কারণ এখানে ট্রেন থামেই না ঠিক মতো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, স্টেশন চালু না হয় এই রেল রুটের পুরোপুরি সুফল মিলছে না। এই যে আমার 82 কিলোমিটার সেকশন আছে, এখানে যারা আসলে স্টেশনের পাশে থাকেন তারা প্রতিদিন কমিট করে যে সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুবিধার থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবং এই যে নতুন রেলপথ, এটার যে আর্থিক এবং বাণিজ্যিক রিটার্ন পাওয়ার কথা ছিল সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, জনবল সংকটের কারণে চালু করা যাচ্ছে না স্টেশনগুলো। জনপ্রশাসন মন্ত্রণালয় বারবার যোগাযোগ করেও মিলছে না সাড়া। লোকবল আসলে শুধুমাত্র স্টেশনে আমাদের স্টেশন মাস্টার থাকে কমপক্ষে 3 জন, পয়েন্টসম্যান থাকে 3 শিফটে 3 জন, বুকিং ক্লার্ক দরকার, এরপরে স্টেশনের সিকিউরিটির কিছু লোক দরকার। তো একটা স্টেশন পরিচালনার জন্য কমপক্ষে আমাকে 20 থেকে 25 জন লোক দরকার হয়। পদ্মা সেতু দিয়ে বর্তমানে চলাচল করে 5 জোড়া ট্রেন। ঢাকা থেকে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত 169 কিলোমিটার রেলপথের 92% কাজ শেষ হয়েছে। রেলওয়ে জানিয়েছে এ রুটে ট্রেন চলতে পারে জুলাইয়ের শেষে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মরুভূমির ফল সাম্মাম এখন চাষ হচ্ছে শেরপুর গারো পাহাড়ে। মিষ্টি, রসালো, উচ্চ ফলনশীল ও সুস্বাদু হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন। চারা রোপণের মাত্র 2 থেকে 2.5 মাসের মধ্যেই সাম্মাম ফল কাটা যায়। নতুন এই ফলটি ঢাকার বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা। শেরপুরের গারো পাহাড়ের গোমরা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা আনোয়ার হোসেন প্রথমবারের মতো পরীক্ষামূলক চাষ শুরু করেছেন সুস্বাদু ফল সাম্মাম। ইউটিউব দেখে নিজের 10% জমিতে চাষ করেছিলেন। বীজ সহ সব মিলিয়ে খরচ হয়েছিল 25,000 টাকা। আর ফল বিক্রি করে লাভ করেন দ্বিগুণেরও বেশি। এবছর 33% জমিতে সাম্মাম চাষ করেছেন আনোয়ার হোসেন। এবার লাখ টাকার বেশি লাভের আশা করছেন তিনি। মালচিং এবং ফেরোমন ফাঁদ সব মিলে জৈব উপায়ে যে চাষাবাদ, এটা সম্পূর্ণ হয়েছে উপজেলা কৃষি অফিসারের তত্ত্বাবধানে। অধিক লাভবান এবং এটার চাহিদা আছে, ঢাকা শহর এবং স্থানীয় বাজারে বেশ চাহিদা আছে। আনোয়ারের ফল চাষ দেখে আশপাশের অনেকেই সাম্মাম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি অফিসার যদি সহযোগিতা করে তাহলে আমিও লাগামো, আমারও জমি আছে একটু। আমরাও আবাদ করতাম, আবাদ করে দেখতাম কতটুকু লাভজনক এটা করা যায়। সাম্মাম চাষে কেউ আগ্রহী হলে সার্বিক সহযোগিতা করবে বলে জানায় কৃষি বিভাগ। আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আমরা একটি প্রদর্শনী দিয়েছিলাম। গত বছর এই একই কৃষক এই ফসলটি চাষ করেছিলেন। অন্যান্য যদি কোনো কৃষি উদ্যোক্তা রকমেলন চাষে আগ্রহী হয় তাহলে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে। ফলটির বাইরের অংশ সবুজ আর ভেতরের অংশ হলুদ। খেতে মিষ্টি ও রসালো হওয়ায় ফলটির চাহিদা দিন দিন বাড়ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক বেড়েছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 5 পয়েন্ট, লেনদেন হয়েছে 888 কোটি টাকা। দর বেড়েছে 41 ভাগ কোম্পানির শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 81 পয়েন্ট। সোমবার লেনদেনের শুরুতে ইতিবাচক ঢাকা স্টকের সূচক। প্রথম 26 মিনিটে প্রধান সূচক বাড়ে 27 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 5.68 পয়েন্ট, অবস্থান করছে 5564 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 888 কোটি 57 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 20 কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 50 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার।
এর মধ্যে দর বেড়েছে 164টির, কমেছে 197টির এবং অপরিবর্তিত রয়েছে 33টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিপাল বিচ রিসোর্ট, দ্বিতীয় ফার ইস্ট নিটিং এবং তৃতীয় অবস্থানে ওরিয়ন ফার্মা। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম খান ব্রাদার্স পিপি ওভেন, দ্বিতীয় গোল্ডেন সন, তৃতীয় অবস্থানে গ্লোবাল হেভি কেমিক্যালস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 81.63 পয়েন্ট। লেনদেন হয় 19,47,00,000 টাকা শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।